31 আগস্ট বুধবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এটিএসপিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। নিবন্ধিত 89 ভাগ প্রতিষ্ঠানে ভ্যাট দিচ্ছে না, ফাঁকি ও হয়রানি বন্ধে অনলাইন করা দাবি বিসিসিআই এর। স্কুল ছাত্রী রিশা হত্যায় অভিযুক্ত ওবায়দুল নীলফামারী থেকে গ্রেপ্তার, ঢাকায় নিয়ে আসছে পুলিশ। চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় তদন্ত প্রতিবেদন, সার কারখানার 2 কর্মকর্তার শাস্তি সুপারিশ। দেশে নিবন্ধিত 89 ভাগ প্রতিষ্ঠান নিয়ম মেনে ভ্যাট দেয় না, কর্মকর্তাদের সাথে আতাত করে ফাঁকি দিচ্ছে অনেকে। ভ্যাট ফাঁকি ও হয়রানি বন্ধে তাই ভ্যাট অনলাইন করার দাবি বিসিসিআই এর। আগামী অর্থবছর থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়নে সেই প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। দেশে মূল্য সংযোজন কর বা ভ্যাট ব্যবস্থা চালু হয় 1991 সালে। তবে 2 দশকেও ভ্যাট আদায় গড়ে তোলা হয়নি যথাযথ পদ্ধতি। বড় কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যাট পরিমাপে ইসিআর মেশিন থাকলেও বেশিরভাগ প্রতিষ্ঠানেই তা নেই। এতে নির্দিষ্ট হারে ভ্যাট না দিয়ে প্যাকেজ ভ্যাট দিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। তবে তাও নিবন্ধিত প্রতিষ্ঠানের মাত্র 11 ভাগ। আজকে লজ্জা লাগে যে 11-12% মাত্র লোক ভ্যাট দিচ্ছে, রেজিস্টার্ড ভ্যাটটা। তার মানে অনেক বড় গ্যাপ রয়ে গেছে। ভ্যাট অনলাইন দিলে যারা ভ্যাট কালেক্টর এবং যারা ভ্যাট দেন তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে না। দেখা সাক্ষাৎ না হলেই ভ্যাটের ইনকাম গভর্নমেন্টের খাতায় বাড়তে থাকবে। ভ্যাট ফাঁকি ও হয়রানি বন্ধে তা অনলাইনে দেওয়ার বিধান রেখে 2012 নভেম্বরে পাশ হয় নতুন ভ্যাট আইন। 2016 সালের 1 জুলাই থেকে যা বাস্তবায়নের কথা ছিল। তবে ব্যবসায়ীদের আপত্তি ও এনবিআরের প্রস্তুতির অভাবে তা পিছিয়েছে আরো 1 বছর। আগামী মাসে কার্যকরী হওয়ার কথা ছিল, সেটা আমরা আরেকটি বছরের জন্য পিছিয়ে দিয়েছি। আগামী অর্থ বছর থেকে নতুন এ আইন বাস্তবায়নে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। ভ্যাট আইনের ব্যাপারে আমরা পুরোপুরি প্রস্তুত, আমাদের প্রস্তুতি চলছে। আমাদের বিসিসিআই এর সাথে আমাদের অংশীদারিত্বমূলক সম্পর্ক স্থাপিত হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি সারা দেশে নতুন ভ্যাট আইন নিয়ে আমরা ব্যবসায়ী সমাজকে আরও সচেতন করব এবং এই জন্য বিসিসিআই একটা প্রস্তাব দিয়েছে, আমরা সেটা গ্রহণ করি। অক্টোবর থেকে ব্যবসায়ীদের নিয়ে সারা দেশে প্রশিক্ষণ কর্মসূচি শুরু করবে এনবিআর। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের নিবন্ধিত 89 ভাগ প্রতিষ্ঠান নিয়ম মেনে ভ্যাট দিচ্ছে না, এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন এবিসি এর উপদেষ্টা ও ভ্যাট আইন বিশেষজ্ঞ মঞ্জুর আহমেদ। জনাব মঞ্জুর আহমেদ, ভ্যাট ফাঁকি দেওয়ার প্রবণতার কারণটা কি? ক্রেতাদের দেওয়া ভ্যাট অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় কোষাগারে যায় না, এমনটিও আমরা শুনছি, কিন্তু কেন যায় না? জনাব মঞ্জুর আহমেদ। জি, ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। অত্যন্ত বিষয়টা হচ্ছে যে ভ্যাট অনলাইন না দিয়েও কিন্তু ভ্যাট কিন্তু এখন জাতীয় একটা বিরাট অংশই হচ্ছে সিংহভাগ ভ্যাট, এবং ভ্যাটের একটা সফলতা তারপরে আছে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, তারপরে আছে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী, দোকানদার, এরা এই 3টা শ্রেণীতে ভ্যাট বিভাজিত আছে। এখন লার্জ সেক্টরের বাল্ক অফ দি 80% and 90% ট্যাক্স সেখান থেকে আছে, বাকি 10% বা 15% ট্যাক্স বাকি দুটো বিভাজন আছে। এখানে কমপ্লায়েন্স বলতে ভ্যাটের যেটা দেখি যেটা সাধারণত বলা হয় বাধ্য, যেটা ক্যাপশনে আপনি বললেন, কিন্তু আমাদের সাফল্যের ইতিহাস 1991 সাল থেকে 2016 সাল পর্যন্ত প্রত্যেক বছরই 20 থেকে 25% কিন্তু ভ্যাটের ক্রমাগতভাবে ভ্যাট আদায়ের হার উন্নীত হচ্ছে, যদিও এটা আরো বেশি হতে পারত। আমার প্রেসিডেন্ট সাহেব যেমন বলেছেন 11% আমরা বর্তমানে কমপ্লায়েন্স আছে। এর কারণটা হচ্ছে যে ভ্যাট কমপ্লায়েন্স করতে গেলে যে ভ্যাটকে পরিপালন করার জন্য যে সক্ষমতা ব্যবসায়ীদের হয়ে ওঠে নাই। এটা দুটো কারণ। একটা হচ্ছে যে ভ্যাট হচ্ছে যে একটা অ্যাকাউন্ট হিসাব ভিত্তিক কর। এই হিসাব ভিত্তিক কর আদায়ের যে জটিলতা এবং দক্ষতা, এই জিনিসটা আমাদের অধিকাংশ ব্যবসায়ের নাই। এটা একটা বড় কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে 15% যে সলিড ভ্যাট, যেটা ক্রেডিট না নিলে, সমস্ত ক্ষুদ্র মাঝারি খাতে এবং স্মল খাতে ক্রেডিট না নিলে তারা তাদের ঠিক প্রায় 15%ই ভ্যাট হিসাবে চলে যায়। এইটা আদায়ের ক্ষমতা, এইটা কাস্টমার ক্রেতাদের কাছ থেকে আদায় করে পরিশোধের ক্ষমতা অধিকাংশ ব্যবসায়ীদেরই নাই, যার ফলে এই ধরনের একটা
মানে গ্যাপ তৈরি হয়, যে ট্যাক্সটা দেওয়া উচিত সেই ট্যাক্সটা দেওয়া হয় না। এর ফলে যাই হয় তাই হয়েছে পলিউশন ভিত্তিক কিছু কারণে আমাদের যেখানে যারা ভ্যাট দিচ্ছেন তাদের উপরেই চাপটা হচ্ছে, যারা ভ্যাট দিচ্ছেন না তারা নেটওয়ার্কের বাইরে থেকে যাচ্ছেন বাইরে থেকে যাচ্ছেন। এই কারণেই অন্য ট্যাক্স পদ্ধতির সাথে ভ্যাটে অনলাইনের প্রক্রিয়ার কথা আমরা চিন্তা ভাবনা করছি, সরকারকে বলেছে, সরকার সেটা অ্যাকসেপ্ট করেছে এবং দেশের বিভিন্ন খাতে যেমন ডিজিটালাইজেশন তেমনি ট্যাক্স শুল্ক বর্তমানে সেই পর্যায়ে ওই বিভাজনটা প্রজেক্ট ক্ষেত্রেই আপনাকে বিভাজনটা খেয়াল রাখতে হবে যে প্রথম যেটা সেটা লাস্ট ট্যাক্সপেয়ার ইউনিট যারা দিয়ে থাকেন তাদের ক্ষেত্রে এটা ধাপে ধাপে প্রযোজ্য হবে এবং এটা বর্তমানে এটা যে প্রক্রিয়া আছে এই বাস্তবায়নের প্রায় চূড়ান্ত নিবন্ধন দিয়ে আগামী অক্টোবর নভেম্বরের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া এলটিও বড় বড় ট্যাক্স পেয়ারদের যারা অনলাইনে ভ্যাটের নিবন্ধন নেবেন তারা হিসাবপত্র সমস্ত কিছু অনলাইনে করবেন এবং এনবিআর সহ তাদের যেভাবে তারা সোর্সিং করেন, তাদের প্রোডাক্ট এবং মার্কেটিং করেন, পুরোটাই অনলাইনে অ্যাকাউন্ট প্রক্রিয়া চলে আসছে এবং সেটা ভ্যাট কর্তৃপক্ষের কাছে থাকবে এবং সেখানে ভ্যাটটা আদান প্রদান হিসাব রক্ষণটাও পরিলক্ষিত হবে এবং ভ্যাট পেমেন্টটাও অটোমেটিক্যালি তারা করতে পারবেন উইদাউট ইন্টারফেস উইথ দি ট্যাক্স অফিসিয়াল। এটা একটা বিরাট পদক্ষেপ এবং এখানে দুর্নীতির একটা বিরাট ক্ষেত্র এখান থেকে বিলুপ্ত হবে। কিন্তু এর মূল চ্যালেঞ্জটা হচ্ছে ক্ষুদ্র মাঝারি খাতে এবং একেবারে ক্ষুদ্র পরিসরে ব্যবসায়ীদের, কুটির শিল্প বা যে সমস্ত খাত টার্নওভারে দেয়, সেই ক্ষেত্রে ভ্যাট অনলাইন সম্প্রসারণটাই হচ্ছে সবচেয়ে জটিল কাজ। আর একটা ভ্যাট অনলাইন প্রজেক্টে যেটা সমস্যা আমি বলবো না স্তর, সেটা হচ্ছে যে 1991 সালের ভ্যাট আইন কিন্তু এখনো আমরা ফলো করে আসতেছি এই বাজেট পর্যন্ত, যদিও এটা বলবৎ করার কথা ছিল 2015 সালে, কিন্তু প্রিপারেশনের অভাবে, দক্ষতার অভাবে বা ভ্যাট অনলাইন প্রজেক্টের দীর্ঘসূত্রিতার কারণে সেটা হয়ে ওঠে নাই এবং এই কারণে আগামী 2017 অর্থ বছরে যেটা শুরু হবে এই নতুন ভ্যাট আইন কার্যকর করা হলে ভ্যাট অনলাইন প্রক্রিয়া তখন সরাসরি কাজে আসবে। এখন আপাতত জনাব মঞ্জুর আহমেদ, ব্যবসায়ীরা বা যারা ভ্যাট দিচ্ছেন তাদের অনেকে যে অভিযোগটি করে থাকেন সেই কমন অভিযোগটি অনেকটা এরকম যে তাদের ভ্যাট দিতে গেলে আপনি যাদেরকে আওতার বাইরে আছে তাদের কথা বললেন, তাদের বিভিন্ন সমস্যার কথা আপনিও বললেন, তারা সেই সমস্যাটির কথা আরো বিস্তর করে বলেন। আরো যে কথা বলেন সেটি হচ্ছে যে ভ্যাট যারা আদায় করেন সেই কর্মকর্তাদের একটি অংশ আসলে দুর্নীতির দিকে তাদেরকে উৎসাহ দেন অনেক সময়, যে আপনারা সরাসরি সরকারকে ভ্যাট এত টাকা না দিয়ে আমাদেরকে এটা দেন, আমরা এটা মেকআপ করে দিচ্ছি, এরকমটা বলেন। এই অংশটা কি বাড়ছে না এটাই কমে আসছে? আপনি কি দেখছেন এই ব্যাপারে? এটা কমে আসছে বলতে পারলে খুব খুশি হতাম, কিন্তু সেটা হচ্ছে না। এটা না হওয়ার কারণটা কিন্তু এনবিআর এর সেই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দিয়েও লাভ নাই, ব্যবসায়ীদের দিয়েও লাভ নাই। এটা হচ্ছে যে প্রক্রিয়াটা, ভ্যাটের সাবস্টেন্সিভ ইনপুট, যে ভ্যাটের যে হার এবং ভ্যাট সংগ্রহের যে প্রক্রিয়াটা, এটা যতক্ষণ না স্বচ্ছ, সরল এবং সহজ হবে, কমপ্লায়েন্স ফ্রেন্ডলি হবে, ততক্ষণ এটা প্রয়োগকারীর জন্য কঠিন হবে এবং যারা করদাতা তাদের জন্য কঠিন হবে। এই জিনিসটাতে সরকারকে হাত দিতে হবে। এখানে দুটো জিনিস আছে। আমরা এই সাবস্টেন্সিয়াল ইনপুট চেঞ্জ করার জন্য এই বিসিআই থেকে অলরেডি সরকারের কাছে পরামর্শ দিয়ে আসতেছি যে এদেরকে নেটওয়ার্ক আনতে গেলে কি কি করতে হবে। সেটা হচ্ছে যে একটা প্রত্যেক কর্মকর্তা এবং অ্যাসোসিয়েশন, ভুক্ত যে সমস্ত ব্যবসায়ীরা আছেন তাদেরকে ভ্যাটের নেটওয়ার্ক আনতে হবে। এটা হচ্ছে প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে এটার নামে যৌথ দায়িত্ব পার্টনারশিপ, যেটা এনবিআর চেয়ারম্যান সাহেব বললেন, সেই পার্টনারশিপে আমরা পরিকল্পনা নিয়েছি। ভ্যাট অনলাইন প্রজেক্টের মাধ্যমে আমরা সকল ব্যবসায়ীকে হিসাব রক্ষণ পদ্ধতি, ক্রেডিট গ্রহণ পদ্ধতি, অনলাইনে ইন্টারাকশনের পদ্ধতি, এগুলি সম্পর্কে ট্রেনিং এর একটা সুবিশাল আমরা কর্মযোগ্য হাতে নিয়েছি এনবিআর এর সাথে। এগুলো যেমন বাস্তবায়ন করতে হবে এবং এর জন্য সময় লাগবে। সাথে সাথে আমাদের ভ্যাটের সাবস্টেন্সিয়াল ইনপুট, করের দায়, কর আহরণের প্রক্রিয়া, করের রেট এবং করের ভার বহনের ক্ষমতা বিবেচনা করে যে করের যে বিন্যাসটা, এটাও আমাদেরকে কিন্তু পুনর্বিন্যাস করতে হবে এই আইন বাস্তবায়ন করতে গেলে, অনলাইন প্রক্রিয়া করতে গেলে। এবং আমি মনে করি এটা ডুয়েবল এবং আমরা এটা করতে পারবো। আমি অত্যন্ত আশাবাদী। এর ফলে একটা যুগান্তকারী যেটা পরিপালন সাধন্ত হবে, যে ট্যাক্স ক্ষেত্রে পরিপালন প্রক্রিয়া আমরা যেটা মনে করি বিসিসিআই থেকে আমরা যারা
বিভিন্ন ব্যবসায়ী পর্যায়ে আমরা আলাপ আলোচনা করি, যাদের সমস্যাগুলি নিয়ে আমরা ডিল করি। আমরা ব্যবসায়ীরা কর দিতে চায়, কর দিতে হবে তার ব্যবসায়িক প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ পদ্ধতিতে। সে যেই ট্যাক্স, যে অর্থটা আহরণ করতে পারবে না, যে অর্থ আহরণ করা সম্ভব না, সেই অর্থ তো সে পরিপালন করতে পারবে না। তো এই জন্য আমরা একটা রিয়েলিস্টিক মার্কেট ভিত্তিক ভ্যাট প্রক্রিয়াটা চাচ্ছি। এই প্রস্তাবনাটা আমরা অলরেডি এলপিআরকে দিয়েছি। জি, আপনার প্রস্তাবনা দিয়েছেন জনাব মঞ্জুর আহমেদ। আমরা যখন মাঠ পর্যায়ে এই বিষয়গুলি শুনতে চাই, তখন ব্যবসায়ীদের এক অংশ এটাও বলেন যে ভ্যাট না দিয়ে, মানে ডিফল্ট করে তারপরে আইনজীবীদের দ্বারস্থ হলে আইনজীবীরা কোনো না কোনো একটা উপায় খুঁজে ব্যবহার করেন এবং তার ফলে সেটাই তাদের জন্য সুবিধাজনক মনে হয়। এই প্রসঙ্গে কি বলবেন, যে আসলে সরকারি কোষাগারে টাকাটা দেওয়ার থেকে অন্য আর সবকিছুতে টাকাটা দেওয়ার ব্যাপারে আসলে আমাদের উৎসাহ বেশি, আইনজীবীরাও এরকম সাজেশন অনেক সময় দিয়ে থাকেন? আপনি একটা জ্বলন্ত একটা সমস্যার কথা বললেন, তবে এখানে একটা লিমিটেশন আছে। ক্ষুদ্র ব্যবসায়ী, বড় ব্যবসায়ীরা যারা কোটি কোটি টাকার যদি ট্যাক্সের ডিফারেন্স হয়, তখন একটা আইনজ্ঞের সাহায্য নিয়ে ওইটা সুরাহা করতে গেলে তার ইকোনমিক্যালি জাস্টিফাইড হয়। কিন্তু একটা আইনজ্ঞের সুপারিশ কোন স্কেলে নিবে? ছোট স্কেলে তো আইনজ্ঞের সুপারিশ নিয়ে তার কষ্ট পোষাবে না। এজন্য তারা মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সাথে একটা চুক্তিতে চলে আসে। এই জিনিসটা এখন প্রিভেলিং হচ্ছে। এটার জন্য দুইটা প্রক্রিয়া দরকার। একটা হচ্ছে নেটওয়ার্ককে সম্প্রসারণ করা, ট্যাক্স প্রক্রিয়াটা সহজ করে দেওয়া যাতে কমপ্লায়েন্স ফ্রেন্ডলি হয়। ইভেশনটা অনলাইন করলে ইভেশনটা হবে না, ট্যাক্স কমপ্লায়েন্সটা ইজি করে দিলে কর দেবে। আরেকটা হচ্ছে বড় ব্যবসায়ীরা যদি কোনো কারণে কর ফাঁকি দেন, বিরাট অঙ্কের কর ফাঁকি দেন, সেইখানে গিয়েই তখন এই উকিল এবং কোর্ট আছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা কোর্টে গিয়ে কোর্ট বিচারিক প্রক্রিয়া অত্যন্ত কস্টলি হয়ে গেছে। না জনাব মঞ্জুর আহমেদ, এটি খুবই ইন্টারেস্টিং একটা অবস্থা। ছোটরা ধরছেন হচ্ছে ভ্যাট কর্মকর্তাদের আর বড়রা ধরছেন হচ্ছে আইনজীবীদের। তো এইটার থেকে মুক্তি পেতে হলে আপনি বলছেন যে অলরেডি কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে, আপনারা কিছু বিবেচনা করছেন। তো সেটি মানে বাস্তবায়নের কতটা আশা আপনি করেন খুব শীঘ্রই বা কতদিনের মধ্যে? না, আমরা করি। এটা হচ্ছে সরকারকে খুব শীঘ্র দুটো সিদ্ধান্ত নিতে হবে। একটা হচ্ছে যে অনলাইন প্রজেক্টের ইনফ্রাস্ট্রাকচার সেটা দ্রুত সম্পাদন করতে হবে, সফটওয়্যারটা খুব তাড়াতাড়ি সেট করতে হবে যাতে হিসাব প্রক্রিয়া এগুলো ত্বরান্বিত হয়। এটা হয়ে যাবে। এটা দুটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে ভ্যাট আইনের সাবস্টেন্সিয়াল পরিবর্তন, যেটা বিজনেস ফ্রেন্ডলি হয়, ট্যাক্স ফ্রেন্ডলি হয়, কনজিউমার ফ্রেন্ডলি হয়, যেটা কমপ্লায়েন্স ফ্রেন্ডলি হয়, সহজ প্রক্রিয়ায় যাতে সবাই ভ্যাট দিতে পারে। জনাব মঞ্জুর আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। স্কুলছাত্রী রিশা হত্যার ঘটনায় অভিযুক্ত ওবায়দুল খানকে নীলফামারী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকাল 8:30টার দিকে ডোমারের সোনারায় বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে সোনারায় বাজারে রাতভর অভিযান চালায় পুলিশ। গত বুধবার 8ম শ্রেণীর ছাত্রী সুরায়া আক্তার রিশা পরীক্ষা শেষে স্কুলের সামনে এক বখাটে তাকে ছুরিকাঘাত করে। ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যায় রিশা। এই ঘটনায় রাজধানীর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের একটি দর্জি দোকানের কর্মী ওবায়দুল খানকে আসামি করে মামলা করেন নিহতের মা। ওবায়দুলের গ্রামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গী গ্রামে। অলরেডি কালকে তো থানা খুঁজছিল, তা আমরা তো জানি সবার কাছে ছবি আছে। আমি তো ছবি দেখে নেই, আমি সন্দেহগুলো জিজ্ঞেস করলাম তো কথা বীরগঞ্জে আমার নামে মামলা আছে, তা আমি পালে বেড়াতেছি। তা তখন আমি গাড়িতে ওঠে নিয়ে চার দোকানে আনলাম, আনিখানা আমরা থানায় ফোন দিলাম। সোনারায় বাজার থেকে ডোমার থানা পুলিশ, র্যাব, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এই 3 ইউনিটের সদস্যরা যৌথভাবে তাকে অ্যারেস্ট করেছে। এবং যেহেতু ঢাকাতে তার মামলা আছে, মামলার তদন্তকারী অফিসার এখানে উপস্থিত আছেন, তিনি অভিযানে ছিলেন, তাকে নিয়ে ওনারা ঢাকা চলে যাবেন। সবাইকে ধন্যবাদ। রিশা হত্যার প্রধান অভিযুক্ত ওবায়দুল খানকে গ্রেপ্তার প্রসঙ্গে এই কথা বলতে এখন আমাদের সাথে আছেন উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান। বিলু ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে রিশা হত্যার আসামি ওবায়দুল খানকে ঢাকায় আনা হচ্ছে, সেই খবর আপনি আজকে সারাদিন ধরেই আমাদের দিচ্ছিলেন। তিনি এখন এই মুহূর্তে কোথায় আছেন সে ব্যাপারে সর্বশেষ আপনি কি জেনেছেন বিলু ভাই? আমি কিছুক্ষণ আগে কথা বলেছি যে যারা এই মামলার সাথে সম্পৃক্ত তদন্তকারী কর্মকর্তা সহ আরো যারা কর্মকর্তা রয়েছেন তাদের একজনের সাথে তারা বলেছেন যে দুপুরে 12টার পরে আসলে ডোম থেকে তারা এই আসামিকে নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমি যতটুকু জেনেছি যে তারা ইতিমধ্যেই রাজধানীর কাছাকাছি অথবা রাজধানীতে পৌঁছে থাকতে পারেন, এমনটাই আমরা জানতে পেরেছি। আর আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই মামলা যারা তদন্ত করছেন বা যারা সুপারভাইজ করছেন তাদের একজন আমাকে জানিয়েছেন যে এই ঘটনা ঘটিয়েই কিন্তু ওবায়দুল এই উত্তরাঞ্চলে চলে আসে এবং তার যে বাড়ি দিনপুর, তার পাশাপাশি আর এক বোন এবং বোন জামাই থাকতেন ঢাকা
এখানে তারা মূলত পালিয়ে আত্মগোপনের চেষ্টা করেছে, কিন্তু পুলিশ যখন ধরবার চেষ্টা করে সে খবর তার কাছে পৌঁছে যাওয়ায় সে তখন ডোমার বা নীলফামারীতে তার এক আত্মীয়র বাড়ি থাকবার চেষ্টা করেছিল। কিন্তু গত 2-3 দিন পুলিশ এলাকায় যেভাবে চষে ফিরেছে তার জন্য এবং বিভিন্ন জায়গায় ছবি বিলি করেছে, তাতে তার পক্ষে আর আত্মগোপন করে থাকা সম্ভব হয়নি। আমি যতটুকু জানতে পেরেছি যে সে পুলিশের ভয়ে 2 দিন খাওয়া বন্ধ পর্যায়ে 8টা সে একজন মাংস বিক্রেতার তার কাছ কিছু খাবার মূলত সেই আগের অনুযায়ী তাকে কারণে সে হাতে ধরা। আর একটা বিষয় জানিয়ে রাখি যে পুলিশকে বিশেষ কৌশল একজন ধরতে পারলেন, সেটা হলো গিয়ে ছবিবাসীকে ছবি দেখা, গ্রামবাসীর মাঝে মিলি করে তার জায়গায় ছবি, এবং যে কারণে খুব তাকে বিলু ভাই, উত্তরাঞ্চলে যাদের সাথে আপনার কথা হয়েছে, যারা কর্মকর্তা আছেন বা যারা সাধারণ মানুষ আছেন, তারা কি তাহলে এই কথা নিশ্চয়ই আমাদের মতো তারাও বিশ্বাস করতে শুরু করছে যে পুলিশ চাইলে যে কোনো অপরাধীকেই আসলে ধরতে পারে? আমি যদি বলি অপরাধ, কিন্তু এমন অপরাধ আমরা দেখেছি বিশেষ করে জঙ্গিদের ধরার ক্ষেত্রে সেখানে কোন রকম কোন নমুনা ছিল না, নিশানা ছিল না, তারপরে কিন্তু বগুড়া পুলিশ এরকম ঘটনা বের করেছে এবং তারা কিভাবে কাকে হত্যা করেছে তার উদাহরণ তারা দাঁড় করেছে। অর্থাৎ এত সীমিত সম্পদ, এত সীমিত সুযোগের পরেও কিন্তু বাংলাদেশ পুলিশ কোনো কোনো ক্ষেত্রে যে উদাহরণ দাঁড় করেছে সেটা কিন্তু অনেক উন্নত জাতির অনেক সুযোগ সুবিধা পাওয়া পুলিশ বাহিনী দেখেছে। আপনি যদি ধরেন এই যে ঠাকুর জাতির যে ধর্মযাজককে হত্যা করা হলো তার কিন্তু কোনো নিশানাই ছিল না, পুলিশ কিন্তু সেটা বের করতে পেরেছে। আর এই যে আজকে যে হত্যাকাণ্ডের আসামিকে ধরা হলো তার সে কোথায় থেকে কোথায় যাচ্ছে পুলিশ কিন্তু সব বিষয়ে ট্র্যাক করতে পেরেছে। অথচ তাদের কাছে যে একটু আধুনিক যন্ত্রপাতি আছে তাও কিন্তু না, বুদ্ধিমত্তা এবং পুলিশের যে সক্ষমতা এটা থেকেই কিন্তু এটা সম্ভব হয়েছে আমি মনে করি। বিলু ভাই, এই রিশার যার হত্যায় যে অভিযুক্ত, যে সেই ওবায়দুলকে ধরার ক্ষেত্রে সাধারণ মানুষ তারাও অনেকখানি সচেতনতার পরিচয় দিয়েছে, তারা যথাসময়ে টেলিফোন করেছে, আমাদের প্রতিবেদনে আমরা দেখলাম, এবং তাকে পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব সেখানে ছিল বলে পুলিশ সুপারও বললেন তাদের সাহায্য করেছে। সাধারণ মানুষের মধ্যে এই তাকে ধরিয়ে দেওয়ার যে চিন্তাটি, সেই চিন্তাটি আসলে কিভাবে এলো? সেটা কি পুলিশ যে বিলি করেছে তার জন্য, নাকি সংবাদ মাধ্যমগুলিতে যে তার ছবি বারবার দেখানো হয়েছে সেটার কারণে? কি কারণে বলে আপনার মনে হয়? আমি এখন সেখান থেকেও আমি যতটা জানতে পেরেছি আসলে গণমাধ্যমে কিন্তু মানুষের মধ্যে এই সচেতনতা প্রথম সৃষ্টি করেছে। এইরকম একটি নিরীহ বা আমাদেরই একটি বোন বা আমাদেরই একটি ভাগ্যকে এইভাবে যারা হত্যা করছে তাদের আইনের হাতে তুলে দেওয়া সবারই কর্তব্য, এরকমটাই মনে করেন এখানকার মানুষজন। এবং তার পরবর্তীতে যেসব ছবি বিলি করা হয়েছে, গণমাধ্যমে যে ছবিটা দেখানো হয়েছে, এটি কিন্তু সাধারণ মানুষের কাছে তার চেহারা একটা মনের মধ্যে এঁকে গেছে এইরকমই এই অপরাধীটা হবে, এবং যে কারণে সে কিন্তু তার আত্মগোপন করে থাকতে পারলো না, তার এলাকার লোকজন তাকে আত্মগোপনের সুযোগ দেয়। জি বিলু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। উত্তরাঞ্চল থেকে বলছিলেন আমাদের উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান। রেডিও স্পিক এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। চট্টগ্রামের ডিএপি সার কারখানা বিস্ফোরণে অ্যামোনিয়া ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটিতে। এতে কর্তৃপক্ষের গাফলতিকে দায়ী করা হয়েছে। দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাউদ্দিন এই তদন্ত প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদনে সার কারখানার কারিগরি ও রক্ষণাবেক্ষণ বিভাগের মহাব্যবস্থাপক নকিবুল ইসলাম এবং উপপ্রধান প্রকৌশলী দিলীপ বড়ুয়ার দায়িত্বে অবহেলা তথ্য পেয়েছে তদন্ত দল। তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির পাশাপাশি ক্ষতিপূরণ নেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া কারখানার নিরাপত্তা সরঞ্জামের প্রায় সবগুলি নষ্ট ছিল বলে উল্লেখ করা হয়। এসব সরঞ্জাম দেখভালের জন্য যে বিভাগ কাজ করার কথা তাদের দক্ষতার অভাবের কথাও জানানো হয়েছে প্রতিবেদনে। দুর্ঘটনার সময় ট্যাঙ্কের 5টি নিরাপত্তা সিস্টেম সবকটি অকেজ ছিল। বিষয়টি মেইনটেনেন্স বিভাগকে জানানোর পরও তারা যথাযথ উদ্যোগ গ্রহণ করেন নাই। বিশেষত দিলীপ কুমার বড়ুয়া উপপ্রধান প্রকৌশলী বিদ্যুৎ এবং জিএম নকিবুল ইসলাম এ প্রসঙ্গে যে জবানবন্দি দিয়েছেন তা রীতিমতো তাদের উপর অর্পিত দায়িত্ব অস্বীকার করা শামিল। এই দুই কর্মকর্তা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করলে এই দুর্ঘটনা থেকে প্ল্যান্টটি রক্ষা করা সম্ভব হতো। এ বিষয়ে কথা বলতে সহকর্মী ইফতেখার ফয়সাল আছেন আমাদের সঙ্গে। যেসব কর্মকর্তার অবহেলার কারণে দুর্ঘটনা ঘটলো, অর্থাৎ মহাব্যবস্থাপক নকিবুল ইসলাম এবং উপপ্রধান প্রকৌশলী দিলীপ বড়ুয়া, জেলা প্রশাসন তদন্ত কমিটিতে যাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পেল বা যাদের বিরুদ্ধে সুপারিশ করলো এমনকি ক্ষতিপূরণের জন্য, তাদের বিরুদ্ধে আসলে কি করা হয়েছে, তারা এখন কোথায় আছেন, তাদের কোনো কথা শোনার সুযোগ আমরা পেয়েছি কিনা? ইফতেখার।
আসলে যেই দুজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা দুজনেই এখনো পর্যন্ত ওই প্রতিষ্ঠানটিতে কর্মরত আছেন। তদন্ত কমিটির সঙ্গে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের যারা কর্মকর্তা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলে যেটা জেনেছি সেটি হচ্ছে তারা বলছেন তদন্ত কমিটির দায়িত্ব হচ্ছে যে কারিগরি ত্রুটি এবং কোনো কর্মকর্তার গাফিলতি আছে কিনা সেগুলো তুলে আনা। তারা সেটাই তুলে এনেছেন, কিন্তু তাদের ব্যাপারে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা কিংবা কোনো ধরনের কি ব্যবস্থা নেওয়া হবে সেটা একান্তই দায়িত্ব হচ্ছে সেই প্রতিষ্ঠানটির এবং হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। এবং তারা বলছেন এই প্রতিবেদনটি মূলত আজকে শিল্প মন্ত্রণালয় সহ অন্যান্য যে সংশ্লিষ্ট শাখাগুলো সেগুলোতে পাঠানো হয়েছে এবং সেখান থেকেই মূলত এই বিষয়ে যে তাদের মতো তারা নকিবুল ইসলাম এবং দিলীপ বড়ুয়ার সঙ্গে কি সাংবাদিকরা কথা বলার চেষ্টা করেছিলেন? আসলে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন কিন্তু তাদের সঙ্গে কথা বলার কোনো সুযোগ কিন্তু হয়নি। কারণটা হচ্ছে শুধুমাত্র আজকেই নয়, এর আগেও কিন্তু আমরা যখনই ওই কারখানায় গিয়ে যে সংবাদ কভার করার জন্য গেছি তখনই দেখা গেছে অধিকাংশ কর্মকর্তারা সামনে আসতে চাইতেন না এবং তাদের সঙ্গে কথা বলার সুযোগটা অনেকটাই কম ছিল। হয়তো আমরা অনেক সময় পেয়েছি অন্যান্য যে সরকারি কর্মকর্তাগুলো কিংবা হচ্ছে যখন তদন্ত কমিটির কোনো প্রতিনিধি দল সেখানে যেত তখনই হচ্ছে তাদের সঙ্গে কিন্তু কথা বলার সুযোগ হয়েছে, কিন্তু আলাদাভাবে তারা খুব একটা মিডিয়ার সম্মুখে আসতে চায়। তদন্ত এই প্রতিবেদনে বলা হচ্ছে যে নিরাপত্তা সরঞ্জামের প্রায় সবগুলি নষ্ট ছিল। এখন নিরাপত্তা সরঞ্জামগুলি কি ঠিক আছে? কারণ এই কারখানাটা আপনি জানেন যে উৎপাদনে আছে, একই ধরনের ঘটনা আবারও ঘটতে পারে। এই নিরাপত্তা সরঞ্জামগুলি কি পুনঃ প্রতিষ্ঠিত করা হয়েছে বা যে রক্ষণাবেক্ষণের দরকার ছিল সেই রক্ষণাবেক্ষণ করা হয়েছে কিনা? না, আসলে এখনো পর্যন্ত যেই নিরাপত্তা সুরক্ষার কথা বলা হচ্ছে, আসলে যেই ট্যাঙ্কটি বিস্ফোরিত হয়েছে সেখানে 5 ধরনের নিরাপত্তা সুরক্ষা ব্যবস্থা ছিল। এর কোনোটিই কিন্তু এখনো পর্যন্ত ঠিক করা হয়নি বলে, অর্থাৎ সেগুলো যে মেরামত করা হয়নি বলে আমরা তদন্ত সংশ্লিষ্টদের মাধ্যমে জানতে পেরেছি। তবে একটি কথা বলা হচ্ছে, এই বিষয়গুলো যেহেতু তারা তদন্ত প্রতিবেদন তুলে এনেছেন তো সুতরাং এর পরেই মূলত এগুলো নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। কারণটা হচ্ছে তারা যে ট্যাঙ্কটি বিস্ফোরিত হয়েছে সেই বিষয়টি সামাল দিতেই তারা এখনো পর্যন্ত পুরোপুরি সামাল দিয়ে উঠতে পারেনি। পাশাপাশি বিভিন্ন ধন্যবাদ। সহকর্মী ইফতেখার ফসল চট্টগ্রাম থেকে কথা বলছিলেন আমাদের সাথে। এটু স্পিকের একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। অনূর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে কিরগিজস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। স্বাগতিকরা জিতেছে 10-0 গোলে। বাংলাদেশের নারী ফুটবল এটি সবচেয়ে বড় ব্যবধানের জয়। প্রথম 2 ম্যাচে বড় জয় পাওয়া বাংলাদেশ শুরু থেকে প্রাধান্য ধরে রাখে। 20 মিনিটে দলকে এগিয়ে দেন আনুচিত মেগরিনি। 10 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মার্জিয়া। বিরতির আগে আরও 2 গোল করে ম্যাচ ভাগ্য প্রায় নিশ্চিত করে দেন কৃষ্ণরানী ও আনুচিং। বিরতির পর ম্যাচে কিরগিজস্তানের নাগালে বাইরে নিয়ে যান অধিনায়ক কৃষ্ণা। দ্বিতীয়ার্ধের শেষ দিকে লাগাতার আক্রমণে দ্রুতই ব্যবধান 10-0 করে স্বাগতিকেরা। অধিনায়ক কৃষ্ণরানী করেছেন হ্যাট্রিক, জোড়া গোল আনুচিং ও মগিনী ও শামসুনাহারের। একটি করে গোল করেছেন নার্গিস, মার্জিয়া ও মারিয়ার। লম্বা করে কিক করেছেন সরাসরি গোলকিপারের উদ্দেশ্যে, আরেকটি গোল হলে হতে পারে এবং গোলের। বাংলাদেশের জয় নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন ক্রীড়া সম্পাদক রুবাইদ ইফতেখার। রুবাইদ, বাংলাদেশ একটি বড় জয় 10-0, তারপরও চ্যাম্পিয়নশিপ নিয়ে আমি দেখছিলাম আপনি আপনার সহকর্মীদের সঙ্গে অনেকগুলি হিসাব নিকাশ করছেন, কারণ চাইনিজ তাইপে আসলে এগ্রিগেটে 22 গোলে এগিয়ে আছে। বাংলাদেশের পরের খেলাটা চাইনিজ তাইপের সঙ্গে, তারপরের খেলাটা ইউনাইটেড আরব এমিরেটসের সঙ্গে। চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতখানি বলে আপনি মনে করেন? এই গ্রুপটাতে আসলে গ্রুপ সিতে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে আসলে অন্য পরীক্ষাগুলো উতরে গেছে খুব সহজে এবং একেবারে প্রতিপক্ষকে পাত্তা না দিয়ে বলতে চাই যে বাংলাদেশ এগিয়ে গেছে। তো কিন্তু বাংলাদেশের আসলে যে গোল ডিফারেন্সটা রয়েছে 3-5-10 অর্থাৎ 18টি গোল এবং বিপক্ষে একটি গোলও নেই। অন্যদিকে চাইনিজ টাইপের 21 গোলের বিপক্ষে রয়েছে একটি গোল অর্থাৎ 20-0 এবং বাংলাদেশ রয়েছে 18-0 গোলে। তো চাইনিজ টাইপের বিপক্ষে ম্যাচ জিতে বাংলাদেশের ন্যূনতম 3-0 গোলে জিততে হবে। 2-0 গোলে জিতলে অ্যাগ্রিগেট সমান হয়ে যাবে। সেই ক্ষেত্রে একটা নতুন হিসাব আসতে পারে। চাইনিজ তাইপের সঙ্গে যদি বাংলাদেশ জিতে তাহলে তো চাইনিজ তাইপের একটি ম্যাচ হারা হয়ে যাবে। তারপরে আরব আমিরাতের সঙ্গে জিতলেই বাংলাদেশের ম্যাচ সহজ। চাইনিজ তাইপের সঙ্গে জিতলেই বাংলাদেশ চলে যাবে। চাইনিজ তাইপের সাথে জিততে হবে, তবে মিনিমাম চাইনিজ তাইপের সঙ্গে জিতলেই চলে যাবে যদি আরব আমিরাতকে হারাতে পারে, এবং আরব আমিরাতকে নিশ্চয়ই হারাবে। বাংলাদেশের যে শক্তি, এই দলের যে শক্তি দেখা যাচ্ছে সেই দলের শক্তি। আরব আমিরাত আসলে চ্যালেঞ্জ তেমন একটা হবে না। চাইনিজ তাইপের ম্যাচটাই গ্রুপ চাইনিজ তাইপের সাথে 1-0 গোলে জিতলেই বাংলাদেশ আসলে চলে যাবে, কারণ তখন চাইনিজ তাইপে এক ম্যাচ হেরে থাকবে নিশ্চয়ই। আমাদের যেহেতু চাইনিজ তাইপের একটা ম্যাচ বাকি রয়েছে এবং বাংলাদেশের একটা ম্যাচ বাকি রয়েছে, আমি আরব আমিরাত ম্যাচটাকে হিসাবে আনছি খালেদ। এজন্যই বলছি যে আসলে মানে যদি বাংলাদেশ ফুটবলে আসলে শেষ কথা বলে কিছু না, আরব আমিরাতের কাছে হেরেও যায় তাহলে চাইনিজ তাইপের বিপক্ষে 2-0 গোলের জয় এগিয়ে রাখবে বাংলাদেশকে। আরব আমিরাতের কাছে হারলে আবার এই হিসাবে আর কোনো কিছুই কাজ হবে না। যাই হোক, বাংলাদেশ দল খুবই ভালো খেলছে এবং এই অনূর্ধ্ব-16 দলটা একসঙ্গে খেলছে বলে অনেকদিন ধরে তারা একটি জায়গায় এসে পৌঁছেছে বলে মনে হয়। এই দলটির
সিনিয়র লেভেলে খেলার এবং এই সাফল্য ধরে রাখার ব্যাপারে আপনি কতটা আশাবাদী? খালেদ, এই দলের সব থেকে বড় ট্রান্সফরমেশনটা যেটা আমার কাছে চোখে পড়েছে যে গত বছর তার আগের বছর থেকে দলটা খেলছিল, সেটা হচ্ছে ম্যাচিওরিটি। তারা কিন্তু ইয়াংস্টার, একেবারেই বয়স কম, 13, 14, 15, 16 বছর বয়স, আন্ডার-16 খেলছেন অবভিয়াসলি, কিন্তু তাদের যে ফুটবলিং ম্যাচিওরিটি, যেটা মাঠে যে পরিপক্কতার ছাপটা, অর্থাৎ খেলায় যখন তারা আক্রমণে উঠে যাচ্ছেন বা ডিফেন্ড করতে নিচে ফল ব্যাক করছেন, তখন যে একটা সুচিন্তিত মস্তিষ্কের পরিচয় তারা দিচ্ছেন, যে তারা আসলে ব্রেইনটা ইউজ করছেন মাঠে, মাথাটা ব্যবহার করছেন ফুটবল খেলায়, এটা সব থেকে আশা আমাকে দিচ্ছে যে এদের এই দলটার অনেকগুলো ফুটবলারেরই ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। আমাদের এই দলের যাদের যে কোচ করছেন তার কথা আপনি প্রায় বলে থাকেন যে সে স্ট্র্যাটেজিক্যালি অন্য দলগুলি থেকে এগিয়ে আছে বলেই বাংলাদেশকে এত পরাক্রমশালী দল মনে হচ্ছে। তার স্ট্র্যাটেজির কোন জিনিসটা আপনাকে আসলে বেশি আনন্দ দিচ্ছে বা বেশি উৎসাহিত করছে? গোলাম রাব্বানী ছোটন আসলে কি আমাদের যে ইয়াংস্টারদের রয়েছেন তাদেরকে একটা জিনিস করতে শিখেছেন, যে থিঙ্কিং অন ইউর ফিট। যখন বলটা আপনার মাথায় আসবে তখন বা পায়ে আসবে তখন আপনি চিন্তা করেন নেক্সট 1, 2, 3 পরবর্তী 3টা স্টেপ আপনার কি হবে। এটা আসলে আমরা আধুনিক ফুটবলে কিন্তু অনেক বড় বড় কোচদের এই দর্শনটা রয়েছে, যে ফুটবলটা পায়ে আসার পর চিন্তা করে একটা ডেলিভারি দেওয়া, একটা পাস দেওয়া, একটা ছক তৈরি করা, 1, 2, 3 বা একটা ট্রায়াঙ্গেল তৈরি করা। আমি কিন্তু সেই ছোট ছোট ট্রায়াঙ্গেল বলেন বা চতুর্ভুজ বলেন, সেগুলো তৈরি করে খেলা দেখেছি, আমাদের মেয়েরা খেলছে। অস্বাভাবিক মনে হলো সত্য যে একটা চমৎকার গেম প্ল্যানের মধ্যে দিয়ে কিন্তু তারা এই ছোট ছোট মেয়েরা, খুদে মেয়েরা কিন্তু মাঠে খেলছে। রুবাইদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করব যে বাংলাদেশের এই অনূর্ধ্ব-16 দলের এই সাফল্য তারা তার পরবর্তী জীবনেও কাজে লাগাবে। এই ছিল আজকের এডিট স্পিকে, আমাদের পরের আয়োজনে।